বর্তমানে ইন্ডিয়ান পলিটিক্সে এক প্রমিনেন্ট অপোজিশন ফেস হলো আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। 2024-এর লোকসভা ইলেকশনের ঠিক আগে তাকে অ্যারেস্ট করে সিবিআই অ্যালিজেডলি দিল্লির লিকার স্ক্যাম কেসের জন্য। রিসেন্টলি সুপ্রিম কোর্ট বেল দেওয়ার পর তিনি হঠাৎ করে অ্যানাউন্স করেন যে তিনি 48 ঘন্টার মধ্যে সিএম এর পদ থেকে রিজাইন দিয়ে দেবেন। আসলে তিনি পাবলিকের কাছ থেকে অনেস্টি সার্টিফিকেট চাইছেন এবং তিনি চান আবার ইলেকশন কন্টেস্ট করে পাবলিকের কনসেন্টে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে। হঠাৎ করে এমন অ্যানাউন্সমেন্টের কি পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে, নাকি এটা তার অ্যাকচুয়ালি এক বাধ্যবাধকতা ছিল, সেটা ভিডিওতে ফার্দার বলছি। তার আগে আমাদের এটা জানা দরকার যে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট কেন করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট দিল্লির এক্সাইজ পলিসি কেসের সঙ্গে সম্পর্কিত। নভেম্বর 2021-এ দিল্লি গভর্নমেন্ট অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে একটা নতুন এক্সাইজ পলিসি ইন্ট্রোডিউস করে, যেটার এম ছিল শহরের মধ্যে অ্যালকোহল সেলকে মডার্নাইজ করা। যদিও এই পলিসি দুই ধরনের রিভিউ পায়, কিছু মানুষ এটার সাপোর্টে কথা বলেন কেননা প্রোগ্রেসিভ একটা অ্যাপ্রোচ ছিল, এবং কিছু মানুষ তারা এটার এগেনস্টেও কথা বলেন কেননা এটা ফাইন্যান্সিয়াল এবং পাবলিক হেলথ ইমপ্লিকেশনের জন্য একটা থ্রেট ছিল। এই পলিসির আন্ডারে সরকারের কোনো প্রকার রেস্ট্রিকশন থাকবে না প্রাইভেটলি মদ বিক্রি করার ক্ষেত্রে। এই পলিসির সেন্ট্রাল এম ছিল ব্ল্যাক মার্কেটিংকে বন্ধ করা, রেভিনিউকে ইনক্রিজ করা এবং কনজিউমার এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করা। এই পলিসিতে বলা হয় লিকার শপসগুলো মানে মদের দোকানগুলো রাত 3টে পর্যন্ত খোলা রাখতে পারে, এমনকি মদের হোম ডেলিভারি পর্যন্ত অ্যালাউ করে দেওয়া হয়। যারা লাইসেন্স হোল্ডার তারা আনলিমিটেড ডিসকাউন্ট দিতে পারে এবং সরকার রিপোর্ট পাবলিশ করে যে এই পলিসি থেকে প্রায় 27% ইনকাম ইনক্রিজ হয়েছে, প্রায় 8,900 কোটি টাকা। সবকিছু ঠিকই চলছিল। প্রবলেম শুরু হয় যখন দিল্লি পুলিশের ইওডব্লিউ ডিপার্টমেন্ট মানে ইকোনমিক অফেন্সেস উইং দেখে যে এই পলিসির মধ্যে কোনো গন্ডগোল আছে এবং তারা একটা রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে সাবমিট করে। জুলাই 2022-এ দিল্লির চিফ সেক্রেটারি নরিশ কুমার এই পলিসির ভায়োলেশন লক্ষ্য করেন এবং তিনি ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোডিয়াকে অ্যাকিউজড হোল্ড করেন এই পলিসির ভায়োলেশনের জন্য। নরিশ কুমারের রিপোর্ট অনুযায়ী লরিয়েট গভর্নর বিনয় সাক্সেনার রিকমেন্ডেশনে সিবিআই ইনভেস্টিগেশন চালু হয় এবং সিবিআই অ্যালিজ করে প্রায় 580 কোটি টাকার ফাইন্যান্সিয়াল লস হয়েছে সরকারি রাজকোষে। ফাইন্যান্সিয়াল লসের ব্যাপার ছিল বলে ফার্দার ইডির ইনভেস্টিগেশনকে ইনভলভ করা হয় এবং ইডি অ্যালিজ করে যে দিল্লি এক্সাইজ পলিসিকে ইন্টেনশনালি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাতে লুপ হোলস থাকে এবং এই লুপ হোলস থেকে আম আদমি পার্টির লিডাররা পার্সোনাল বেনিফিট নিতে পারে, কার্টেল ফরমেশন করতে পারে। কার্টেল ফরমেশন মানে হলো দুপক্ষের মধ্যে একটা চুক্তি যে তুমি আমাকে এই বেনিফিটটা দাও তাহলে এই জিনিসটা আমি তোমাকে পাইয়ে দেবো, এই ফেভারটা আমি তোমাকে পাইয়ে দেবো। ইডি অ্যাকিউজ করে আম আদমি পার্টির লিডাররা লিকার বিজনেসেসদের কাছ থেকে ঘুষ নিত এবং তার বদলে তাদেরকে সুবিধা মতো ট্রিটমেন্ট তারা পাইয়ে দিত। অ্যালিজেডলি গোয়ার ইলেকশন ক্যাম্পেইনে ইডির অ্যাকর্ডিং প্রায় 100 কোটি টাকা কিকব্যাকস নেয় আম আদমি পার্টির সাউথ গ্রুপ বলে একটি কোম্পানি থেকে। ইডি সিবিআই এর ইনভেস্টিগেশন চলাকালীন ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোডিয়াকে অ্যারেস্ট করা হয়, কিন্তু 2024-এর মার্চ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়নি। আম আদমি পার্টির যতগুলো কি অ্যাকিউজড লিডার ছিল তাদেরকে ইডি সিবিআই কোলাবোরেট করতে বলে ইনভেস্টিগেশনে সাহায্য করার জন্য, কিন্তু অক্টোবর 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার ডাকার পরেও তিনি ইন্টারোগেশনে হাজির হননি। উল্টে তিনি দিল্লি হাইকোর্টে চলে যান অ্যারেস্টের এগেনস্টে প্রোটেকশনের জন্য। পরে আবার দিল্লি হাইকোর্ট সেই প্লিকেও রিজেক্ট করে দেয়। ফাইনালি মার্চ মাসে ইনভেস্টিগেশনে সাহায্য না করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়। এখানে বলে রাখা দরকার আম আদমি পার্টি কিন্তু সকল চার্জকে একটা পলিটিক্যাল মুভ হিসাবে দেখছে, যেমনটা ন্যাচারালি আমরা অন্যান্য অপোজিশন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে দেখে থাকি। অরবিন্দ কেজরিওয়াল বলেন দেশের মধ্যে সবথেকে ভালো এবং সবথেকে ট্রান্সপারেন্ট পলিসি হলো এই দিল্লি এক্সাইজ পলিসি। অ্যারেস্ট হবার পর অরবিন্দ কেজরিওয়াল ঠিক করেন যে তিনি তিহার জেল থেকেই তার গভর্নমেন্ট চালাবেন। তিনি ঠিক করেন প্রতি সপ্তাহে তিনি দুটো করে ডিপার্টমেন্টাল মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, তাদের থেকে ডিপার্টমেন্টাল কাজের রিভিউ নেবেন এবং যেটা ফাইনাল ডিরেকশন দরকার প্রয়োজনীয় সেগুলো তিনি তাদেরকে তারপর দেবেন। তিনি স্পেশালি 3 জন মিনিস্টারের নাম বলেন, আতিশি, কৈলাশ গেহলট এবং সুরা ভদ্ররাজ। তারা সপ্তাহে 2 বার তিহার জেলে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতেন। এইভাবে তিনি তিহার জেল থেকে বন্দি অবস্থায় সরকার চালাতে শুরু করেন। প্রায় 6 মাস পর বেল পেয়ে বের হওয়ার পর 15 সেপ্টেম্বর তিনি অ্যানাউন্স করেন যে তিনি 48 ঘন্টার মধ্যে তার সিএম এর পদ থেকে রিজাইন দেবেন। আসলে তিনি চান ফেব্রুয়ারি 2025-এ দিল্লিতে যে অ্যাসেম্বলি ইলেকশন হবে সেটাকে এই বছরের নভেম্বরে মহারাষ্ট্রের ইলেকশনের সঙ্গে করে দিতে। নিশ্চয়ই সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, তবে এটার মাধ্যমে তিনি দিল্লির জনগণের ওপিনিয়ন জানতে চান
এবং নিজের অনেস্টি প্রুভ করতে চান। তিনি বলেন, আমরা জনগণের আদালতে যাব আমাদের মানে আম আদমি পার্টির ইনোসেন্স প্রুভ করার জন্য। ফাইনালি অরবিন্দ কেজরিওয়ালের রেজিগনেশনের পর দিল্লির এডুকেশন মিনিস্টার আতিশিকে চিফ মিনিস্টারের পদে অ্যাপয়েন্ট করে দেয় আম আদমি পার্টি। আতিশির পুরো নাম আতিশি মারলোনা। মারলোনা নামটি তার প্যারেন্ট দিয়েছিল মার্কস আর লেনিন এই দুটো নামকে মিক্স করে। কিন্তু 2018 সালের পর আতিশি মারলোনা সারনেমটি আর ব্যবহার করেন না। তিনি নিজেকে আতিশি বলে পরিচয় দেন এবং তিনি মনে করেন মানুষের নাম লিনিয়েজের থেকে তার কাজটার দাম বেশি। কেজরিওয়াল লেড গভর্নমেন্টে তিনি প্রায় 14টা কি পোর্টফোলিও হোল্ড করতেন। ফাইন্যান্স, এডুকেশন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পাওয়ার, রেভিনিউ, ল, প্ল্যানিং সার্ভিসেস, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি, ভিজিলেন্স ইত্যাদি এই সেক্টরসগুলো। 2013 অ্যাসেম্বলি ইলেকশনের সময় মানে আম আদমি পার্টির একদম শুরুর সময়ের দিকে ম্যানিফেস্টো ড্রাফটিং কমিটির একজন কি মেম্বার ছিলেন তিনি, এবং তিনি নিজেকে একজন পার্টির স্পোক পার্সন হিসেবে পরিচয় দিতেন। পলিটিক্স জয়েন করার আগে তিনি মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে অর্গানিক ফার্মিং এবং প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করতেন। মূলত অ্যাক্টিভিজম টাইপের কাজ ছিল। কাজের সূত্রে তাকে অনেক নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে হয় এবং সেখান থেকে তিনি আম আদমি পার্টির মেম্বার্সের সঙ্গে যুক্ত হন, তাদের সঙ্গে মিট করেন এবং ফাইনালি তিনি পলিটিক্স জয়েন করেন। নোটেবলি যখন আম আদমি পার্টির জন্ম হয়নি তখন কেজরিওয়াল এবং তার অন্যান্য কম্প্যানিয়নরা 2011 অ্যান্টি কারাপশন মুভমেন্ট চালাচ্ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিরুদ্ধে। আতিশি দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন কলেজ থেকে ব্যাচেলর করার পর স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। তিনি মূলত দুবার মাস্টার্স করেন। সেকেন্ড মাস্টার্সে তিনি এডুকেশনাল রিসার্চের উপর স্পেশালাইজেশন করেন। দিল্লির এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আতিশির একটা গ্রেট রোল আছে। এডুকেশন রিফরমেশনের ক্ষেত্রে তিনি ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোডিয়ার অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন এবং তিনি চেয়ারপারসন ছিলেন দিল্লির স্ট্যান্ডিং এডুকেশন কমিটির। 2020 সালের অ্যাসেম্বলি ইলেকশনে তিনি কালকাজি অ্যাসেম্বলি থেকে কন্টেস্ট করেন এবং তিনি জিতে যান এবং 2020 সালের পর থেকে তিনি মেইন স্ট্রিম পলিটিক্সে চলে আসেন। এখন অরবিন্দ কেজরিওয়ালের রেজিগনেশনকে দুইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। একদিকে সুপ্রিম কোর্ট বেল কন্ডিশনস লাগিয়ে তার হাত পা এমনভাবে বেঁধে দিয়েছে যে তিনি শুধুমাত্র নামে একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার অরিজিনাল কোনো ক্ষমতাই কিন্তু নেই। তো এক্ষেত্রে এটা একটা হতে পারে তার রেজিগনেশনের কারণ। অন্যদিকে তার রেজিগনেশনকে একটা গ্রেট পলিটিক্যাল মুভ হিসাবেও ইন্টারপ্রেট করা যেতে পারে। প্রথম ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে বেল কন্ডিশনসগুলো লাগিয়েছে, যেমন বেল বন্ড 10 লাখ টাকা, কেজরিওয়াল এক্সাইজ পলিসি নিয়ে কোনো কমেন্ট করতে পারবেন না, কোর্টে ট্রায়ালের জন্য হাজির হতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কেজরিওয়াল সিএমও অফিসে যেতে পারবেন না এবং চিফ মিনিস্টার হিসাবে কোনো অফিসিয়াল ফাইল বা ডকুমেন্টে সাইনও করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এ সকল কন্ডিশনগুলোর জন্য একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি স্মুথলি ফাংশনই করতে পারতেন না। অপরদিকে পলিটিক্যাল কতগুলো রিজন থাকতে পারে তার রেজিগনেশনের। ইলেকশনের পার্সপেক্টিভ থেকে দিল্লির অ্যাসেম্বলি ইলেকশন শিডিউল হয়েছিল ফেব্রুয়ারি 2025-এ, মোটামুটি 5 মাস পর। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল চান মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের সঙ্গে এই বছরের নভেম্বর মাসেই ইলেকশন কন্ডাক্ট করতে। আসলে মার্চ মাসে লোকসভা ইলেকশনের ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালকে যখন দিল্লির লিকার স্ক্যাম কেসে অ্যারেস্ট করা হয়, তারপর লোকসভা ইলেকশনে কিন্তু আম আদমি পার্টি একদম ভালো পারফর্ম করতে পারেনি। টোটাল 7টা সিটেই হেরে যায়। তো ফেব্রুয়ারির বদলে নভেম্বরে যদি মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের সঙ্গে ইলেকশন কন্ডাক্ট করা যায় তাহলে মহারাষ্ট্রে মারাঠা রিজার্ভেশন ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে শিবসেনার টাসেল আছে এবং ঝাড়খণ্ডে জেএমএম লিড মহাগঠবন্ধন ভাঙার ক্ষেত্রে বিজেপির সঙ্গে টাসেল আছে। তো এই সিজনে ইলেকশন কন্ডাক্ট করতে পারলে অ্যান্টি বিজেপি ন্যারেটিভ যে এই দুটো স্টেট থেকে আসবে সেটা ক্যাম্পেইন নয়েজকে আরো অ্যাম্পলিফাই করবে এবং আম আদমি পার্টি আরো স্ট্রঙ্গার অপোজিশন ন্যারেটিভ বিল্ড করতে পারবে দিল্লির ইলেকশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আম আদমি পার্টির জন্ম হয় 2011 ইন্ডিয়ান অ্যান্টি কারাপশন মুভমেন্টের মধ্য দিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এগেনস্টে। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে কেজরিওয়াল আসলে নিজেকে ডিস্টেন্স করে নিলেন এ সকল অ্যালিগেশন থেকে, যাতে ক্রিটিক্স যারা তারা আঙুল তুলতে না পারে। তিনি এক প্রকার মানুষের কাছে নিজেকে ফ্রেশ হিসাবে রিপ্রেজেন্ট করছেন যে তিনি শুধুমাত্র ক্ষমতার লোভে কারাপশনের ছাতার নিচে দাঁড়িয়ে থাকবেন না, তিনি নিজেকে অনেস্ট প্রমাণ করার জন্য জনগণকে দায়িত্ব দেন, যেটা তার সিম্প্যাথি এবং সাপোর্টকে আরও ইনক্রিজ করবে। আম আদমি পার্টির লিডারশিপও এটাকে অ্যাকসেপ্ট করে যে লিকার স্ক্যাম কেসের পর তাদের জনপ্রিয়তাটা কমেছে এবং তারা মানুষের সন্দেহ দূর করার চেষ্টা করছে। কেজরিওয়ালের রেজিগনেশন এটার একটা বড় উদাহরণ যে তিনি শুধুমাত্র ক্ষমতালোভী মানুষ নয়। ফাইনালি কেজরিওয়ালের রেজিগনেশনের বড় একটা কারণ হতে পারে সেন্ট্রাল রুল ইম্পোজ হবার ভয়।
একদিকে তো সুপ্রিম কোর্ট তাকে নামে মাত্র মুখ্যমন্ত্রী করে রেখেছে, তিনি সিএমও অফিসে যেতে পারবেন না, কোনো ডকুমেন্ট সাইন করতে পারবেন না। এদিকে বিজেপি লিডার্সরা অ্যাকিউজ করে আসছে ডে টু ডে গভর্নেন্স ফেলিয়ারের। আম আদমি পার্টি যদি নতুন কোনো সিএম অ্যাপয়েন্ট না করে তাহলে সেন্ট্রাল রুল ইম্পোজ হয়ে যেতে পারে, এবং যদি সেন্ট্রাল রুল ইম্পোজ হয় তাহলে আপকামিং 2025-এর ইলেকশনের অ্যারেঞ্জমেন্টসের ক্ষেত্রে আম আদমি পার্টির খুব সমস্যা হবে। ফাইনালি বর্তমানে আতেশি দিল্লির মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছেন, এবং এবার ইলেকশন কমিশন ডিসাইড করবে দিল্লিতে অ্যাসেম্বলি ইলেকশন কখন কন্ডাক্ট করা হবে, ফেব্রুয়ারিতে কন্ডাক্ট করানো হবে নাকি নভেম্বরে কন্ডাক্ট করানো হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।